আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভাই বোন বন্ধু বান্ধব, আজকে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তাদের কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে রাখছি যে আজকে আপনাদেরকে কোনো শুভেচ্ছা বা কোনো কিছুই জানানোর মতন ক্যাপাসিটি আমার নেই। কেন নেই সেটা তো আপনার থাম্বনেল এবং হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই ছাত্রলীগের এক ভাই সাদ্দাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের যে অবস্থা, এটাকে অনেকে হয়তো বলবেন আত্মহত্যা, বলছেন যে আত্মহত্যা করেছে মানসিক যন্ত্রণার কারণে, আরো অনেক কিছু। কিন্তু আমি কি বলবো জানেন, এটা আত্মহত্যা না, এটা হত্যা। এটা একটা হত্যাকাণ্ড। কারণ আত্মহত্যা করার জন্য উৎসাহিত করেছে এই সরকার। আর সবচেয়ে হৃদয় বিদারক যেটা, যেখানে একজন মৃত ব্যক্তিকে দেখতে আসে জীবিতরা, সেখানে আজ মৃত ব্যক্তিরাই গেছেন জীবিতকে দেখতে। ভিডিওগুলো দেখুন। আপনার জানি কাল সারা রাত সারাদিন এই ভিডিওগুলো দেখেছেন, তারপরে একটু বলি, একটু দেখুন। 9 মাসের শিশু তার পিতাকে দেখতে গেল, স্ত্রী গেল তার স্বামীকে দেখতে। আর সেখানে আপনার 5 মিনিটের সময় দেওয়া হয়েছে, প্যারোলে মুক্তি তো দূরের কথা, 5 মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে দেখতে। দেখার পরে নিয়ে এসেছে, এরপরে কবর দিবে, সব শেষ। 2 দিন 3 দিন 4 দিন পরে সব ভুলে যাবে। আপনার মনে আছে যে জঙ্গি ব্লগারদেরকে হত্যা করার দায়ে যে জঙ্গির ফাঁসি হয়েছে, তাকে প্যারোলে মুক্তি দিয়ে আবার রাষ্ট্রীয় খরচায় হেলিকপ্টার দিয়ে জানাজার ময়দানে নেওয়া হয়েছে। মনে আছে সেটা? আর আজ সাদ্দাম ছাত্রলীগ করে, এই জন্যই তাকে প্যারোলে মুক্তিও দেওয়া হয়নি। তার মুক্তি যখন চেয়েছে, যে আবেদন করেছে, এই যে আবেদনটা আপনারা আমার পাশেই দেখেন, এই আবেদন যখন করেছে তখন সেটা বাতিল করা হয়েছে। আর যে বাতিল করেছে সেই পুলিশ অফিসারের ছবিটাও দেখেন, স্মরণ রাখেন। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, তাই আগেরটা ভুলে যাই আমরা। এর আগে দীপুচন্দ্র দাস, তারও আগে এরকম অনেক মারা গেল। তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে অল্প 2টা ভাত খাওয়ানোর কথা বলে তোফাজ্জলকে হত্যা করা হলো, মনে আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক পঙ্গু ভাইকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখেন। অবশ্য মনে রেখেও লাভ কি? মনে রেখে কি করা যাবে? কিছুই করা যাবে না, কারণ অবস্থা যা, তাতে আমরা শুধু ওই মনেই রাখতে পারবো, আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন বা আপনারা লিখতে পারবেন, আমরা পড়তে পারবো, এতটুকুই। এর বাইরে আর কিছু হবে বলে আমার মনে হয় না। আজকে ওই যে হারামজাদা হাদি মরার পরে তার ভাই পায় এম্বাসিতে চাকরি, বোন পায় 1 কোটি টাকার ফ্ল্যাট, আরেক ভাই পায় 1 কোটি টাকার এফডিআর। আর এখানে সাদ্দামের মতন হাজারো ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মী, নেতারাও অন্ধকার প্রকোষ্ঠে আছে। তাদের স্ত্রী পুত্র ভাই বোন কারো মৃত্যুতে প্যারোলে মুক্তি তো দেওয়াই হয় না, জেলের খামার ভেতরে রেখেই হত্যা করা হচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে। আর কত এভাবেই চলতে থাকবে? আবার এখন এই নতুন মহোৎসব চলছে, নির্বাচন। তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে আপা ডাকছেন, যে আপার কর্মী, আপার নেতা কর্মীরা আমাদের ভোট দিবেন। জামাতের নেতা মির্জা গোলাম পাওয়েল, না জানি পারওয়েল, হারামজাদা, যে কিনা গত বছরও বলেছে শেখ মুজিব এই দেশ স্বাধীন চায়নি, সে এখন দুর্দান্ত দাপটে বলছেন হ্যাঁ শেখ মুজিব স্বাধীনতার সূচনা করেছিলেন, ওনার কারণেই স্বাধীন হয়েছে। এনসিপি বলে আমাদের দরজা খোলা, আওয়ামী লীগ ছাত্রলীগ আসো, কারণ হচ্ছে ভোট। আমরা ভোটে এখনো 40% হোক, 30%ই হোক, ভোটে আমরা বড় ফ্যাক্টর। আর আমাদের ভোটগুলো যে যার বক্সে নেওয়ার জন্য এখন পারলে আমাদের আব্বাও ডাকে, আম্মাও ডাকে। ওরা এই ভোটের আগ পর্যন্ত এমনও আছে যে শেখ হাসিনা কে বলবে যে শেখ হাসিনা উনি শুধু জননেত্রী ছিলেন, আওয়ামী লীগের না, উনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন, এটাও বলতে পারে। কারণ এদের তো চরিত্র ঠিক নেই। তো এদের এই মিষ্টি কথায় ভুলে, মিষ্টি কথায় বিশ্বাস করে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই যাবেন এই ভোটে, ওদের
দেওয়ার জন্য তাদের অবস্থা ঠিক সাদ্দামের পরিবারের মতো হবে, এটা মনে রেখেন। কারণ এখনো ওরা আসলে যা করছে আমাদের সাথে সেটা অল্পই, এই সামান্য কিছু মামলা মোকদ্দমা ভাঙচুর হত্যা এগুলা করছে। জিতার পরে কচু কাটা করবে, এটা মনে রেখেন। যেটাই জিতুক, জামাত জিতুক চাই, এনসিপি জিতুক আর বিএমপি জিতুক, কারণ ওদের বিষ একটাই, আওয়ামী লীগ নিধন করো। এখন নির্বাচনের আগে কত রকম কথা, কত সুন্দর সুন্দর কথা বলছে আমাদেরকে নিয়ে। সুতরাং এই যে আজকে সাদ্দাম, তার আগে তফাজ্জল, তারপর দীপু, এইভাবে হতে হতে আগামী 30 তারিখ পর্যন্ত আরো কত সাদ্দাম, আরো কত দীপু, আরো কত তফাজ্জল যাবে, সেটার হিসাব হয়তো আমরা করতে করতে হাঁপিয়ে যাব। কারণ আওয়ামী লীগ যারা করে, সমর্থন যারা করে, যেসব পরিবারগুলো করে, এই বেনিয়া গোষ্ঠী, জোচ্চর গোষ্ঠী, এদের কাছে আমরা শুধু একটা সংখ্যা, 1 2 3 4 5 6। সুতরাং সংখ্যা মিটে গেলে কোনো সমস্যা নেই, ওরা বলবে যে এটা অল্প কয়টা সংখ্যা মিটেছে। আর কি কষ্টে আজকে আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী কি কষ্টে আছে সেটা আর কেউ জানে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগেরও কিছু নেতা কর্মী আছে, বিভিন্ন জেলা মহানগর ওয়ার্ডের কিছু কিছু নেতা আছে যারা আত্মগোপনে থেকে ব্যবসা বাণিজ্য সব করছেন। ওনারা কিন্তু বড় বড় পদধারী, ব্যবসা বাণিজ্য সব করছেন। আর যেসব নেতা কর্মীরা আসলে আওয়ামী লীগকে ভালোবাসেন, তারাই আছেন এখন জেলে, জুলুমে, তাদের পরিবারের উপরে চলছে হত্যা, নির্যাতন, সবকিছু। সুতরাং আজকে এই সাদ্দামের স্ত্রী এবং পুত্রের সন্তানের মৃত্যুর উপর শপথ করে বলুন, নির্বাচনে আমরা কেউ যাব না, কোনো ভোট কেন্দ্রে আমরা যাব না। যদি পারি তো নির্বাচন, ব্যালট বক্স, নির্বাচনী কেন্দ্র আমরা ঠিক উপরে পাঠিয়ে দিব বা মাটির নিচে গেড়ে দিব, কিন্তু নির্বাচনে আমাদের কেউ নিতে পারবে না। মারা গেলেও আমরা কেউ এই নির্বাচনে যাব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। ভিডিওটা শেয়ার করবেন। ঘুম ভাঙাতে চাই ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের। এই কান্না শুনে কি আপনার খারাপ লাগছে? আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, ধরেন আপনি 10টা মার্ডারই করছেন, আপনার ফাঁসি হবে, কোনো সমস্যা নেই, আপনি অপরাধী। একটা সন্তান জন্ম দিয়েছেন, আপনি জেলে 11 মাস, বাচ্চাটা 9 মাস হয়েছে বয়স, বাচ্চাটারে কখনো কোলে নিয়ে দেখতে পারেন নাই, এই বাচ্চাটা মারা গেছে, আর আপনি প্রথমবারের মতন তার শরীরটাকে ছুঁচ্ছেন। তার ছোট্ট একটা শরীর মৃত। একজন বাবা হিসাবে আমি মনে করি দুনিয়ার কোনো আদালত, দুনিয়ার কোনো কারাগার এই অধিকার রাখে না, বা এই আইনের সিস্টেম অ্যাক্টিভ করা যায় না যে এই সন্তানটারে মৃত কোলে নিবে এবং তার জানাজাটা বাবা করতে পারে নাই। তার মাটি কবরে বাবার কাঁধে চড়ে তার কবরে যাওয়ার সুযোগ হচ্ছে না। এখন এই সাদ্দাম, যে ছাত্রটা, মানে ছেলেটাকে নিয়ে আমরা কথা বলছি, ছাত্রলীগের বাগেরহাটের জেলার কি সভাপতি না কি, সে কি আসলে অপরাধী? তার অপরাধটা কি? সে কি কোনো হত্যা মামলার আসামি? না। এবার আসুন, বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি একটা পোস্ট লিখেছেন। সেই পোস্ট পড়ে বোঝা যাচ্ছে যে দেশে আসলে কি হচ্ছে। দেখেন, সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আমি কখনো প্রটেস্ট করি নাই, বিকজ দে ডিজার্ভ ইট। যারা অপরাধী তারা পানিশমেন্ট নিতেই হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করবে, আর রাষ্ট্র সিস্টেমে আপনাকে এটা পানিশ করবে। বাট আসলে কি অপরাধী? জুলকারনাইন সায়েরের এই পোস্টটা আপনি দেখেন, তিনি তার পোস্টে সাদ্দামের বিষয়টা নিয়ে লিখছেন, যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়েছে, সেই ঘটনার সময় এই সাদ্দাম ভারতে চিকিৎসা নিচ্ছিল। আমি স্ক্রিনশট দিয়েছি যেন এটা নিয়ে বিতর্ক না হয়। এরপর তিনি লিখছেন, তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। এমন অসংখ্য ঘটনা আছে যেখানে
সম্পূর্ণ মিথ্যা মামলায় অনেককে আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে পারেনি, মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। আমরা কেউ মনে করছি সে আত্মহত্যা করেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে, কিন্তু এই বাচ্চা এবং তার যে মা বা সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুটা স্বাভাবিক না। একটু তো লজিক কাজ করে গেছে যে বাচ্চাটা তিনি পানিতে চুবাইয়া মারছেন, কেন মারবেন? তিনি আত্মহত্যা করছেন, বাচ্চাটা তো নিজেও ওইভাবেই শেষ করতে পারতেন, কিন্তু পানিতে চুবানোর ঘটনা এখানে ঘটছে। সাসপিশিয়াস, এখানে রহস্যজনক কিছু বিষয় আছে, সেটার ইনভেস্টিগেশন দায়িত্ব পুলিশের। কিন্তু সাদ্দামের সাথে যেটা ঘটলো এটা কোনোভাবেই পরিবর্তিত বাংলাদেশে মানার সুযোগে, যে আপনি বলতেছেন ঠিক আছে, তো কালকে বেটা তুই যখন জেলে যাবি, তোর বাচ্চা মরলে তুই তখন জেলে বৈশা বলিস যে ঠিক আছে। অমানুষ হয়ে গেছো বেটা বাংলাদেশের সব জনগণ। তুমি খোঁজো ইসলাম, তুমি খোঁজো রাষ্ট্র মানবিক বাংলাদেশ, এগুলা মানবিকতার কথা? মানে আমার বিপরীত রাজনৈতিক দলের হইলে এত জিঘাংসামূলক মেন্টালিটি, দেশের মানুষের নরপিশাচে মেন্টালিটি আমাদের চলে গেছে। আমি আশ্চর্য হই, তোমার আল্লাহ সন্তান দিছে না, তোমার সন্তানের যেন এমন মৃত্যু হয় দেশে বিদেশে অথবা জেলে, তুমি যেন আটকায় ফিল করতে পারো এই সাদ্দামের কি ফিল হইছে। জীবিত বাচ্চাটারে কোলে নিতে পারে নাই বেটা, মরা বাচ্চাটারে কোলে নিছে। 5 মিনিটের জন্য সময় পাইছে না, 10 মিনিটের জন্য। প্যারোলে হাজার হাজার মানুষের মুক্তি হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন 8 মাস এই দেশে থেকে এই দেশের এই সরকারের সহযোগিতা নিয়ে দেশ ছেড়া পালাইছে। একটা লোম ছিঁড়তে পারছেন আপনি? যত আইন গরিবের জন্য, বড় লোকরা তো আইন তৈরি করে। আপনি বোঝার চেষ্টা করেন। জুলকারনাইন সাহেব লিখছেন লাস্টে যে মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। আমার কাছে মনে আমার কমেন্টের মধ্যেও কিছু পশুর চেহারা আমি দেখতে পাইছি। ভাই তোরা মানুষ না, মানুষ নামের অমানুষ, কলঙ্ক তোর জন্মের। আমি দোয়া করি সাদ্দামের ব্যথা যেন আল্লাহ তুরে বুঝাইতে, যে মনে করছো যে ঠিকই আছে। যে মেয়েটা কান্না করতেছিল এটা সাদ্দামের শালী। সাদ্দাম কোন হত্যা মামলার আসামি না। মানে রাজনৈতিক মতের বিপরীতে হইলে আমরা এটারে জায়েজ করে ফেলবো, নিজের বেলায় আসলে একদম ঠিক আছে। ভাই আমার মানবিকতা নাই। দেখেন আমরা কথা বলি মজলুমের পক্ষে। আওয়ামী লীগের আমলে 9 বছর দেশে ঢুকতে পারি নাই, কারণ আপনাদের পক্ষেই কথা বলছি। মজলুম ছিলেন আজকে, গতকালকে আপনি, আজকে আপনি শাসনে যাবেন, এখনই আপনি মনে করতেছেন ঠিকই আছে। মানুষের জন্ম আপনার। আমাকে এই পর্যন্ত দেখছেন কারোর পক্ষে এরকম একটা ভিডিও বানাইতে, কিন্তু আমি একজন বাপ, আমার সন্তান আছে ভাই, তোর তো আছে নাকি? এগুলা অনুভূতির বিষয়, বুঝতে হবে। পশু হইলে বুঝবেন না। আরে পশুর মধ্যে তো একটা মায়া মমতা আছে, আমি দেখছি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। সাদ্দামের সাথে যেটা হয়েছে এটার বিচার একদিন এই দেশের মাটিতে হবে। সিস্টেম বিচারের আওতায় আসবে, এটা মনে রাখেন। কারণ কি, অভিশাপ কখনো পচে না। আমি আমার আগের ভিডিওতে বলছি যে আওয়ামী লীগের সময় এরকম ঘটনা ঘটছে, ঘটে নাই তা না, ঘটছে। তখনও আমরা ভিডিও বানাইছি, প্রটেস্ট করছি, বলছি যে ভাই অভিশাপ অভিশাপ, এটা পচে না, এটা লাগছে না। এই আনিসুল হক আইনমন্ত্রী কতটা বাহবানিয়া, এই যে কালামাগুর, আমি এর কালামাগুরি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল আসাদুজ্জামান খান কামাল, কই আজকে? হ্যাঁ ভারতে ভালো আছে, মানুষের অভিশাপ ছিল। আর আপনি মনে করতেছেন আমি এটা কমেন্ট করলাম আমার আর কি হবে, তোর উপর আল্লাহ অভিশাপ নিয়ে আসবে। বাবা একটু মানুষের মতন চিন্তা করেন। সে অন্যায় করছে, অপরাধ করছে, ছাত্রলীগ করছে, এটা তার অপরাধ ছিল। এই মুহূর্তে তো এটাই, তার বিরুদ্ধে হত্যা মামলা নাই। জুলকারনাইন সাহেব যেহেতু লিখছে বা তার শালীর বক্তব্য ছিল হত্যা মামলার আসামি না, তাহলে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না? কেন সিস্টেম এইভাবে কাজ করে গেল? পুরো বাংলাদেশকে নাড়াই দিল। আর ক্ষমতায় বসে আছি আমরা কারা? শান্তিতে নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল ইসলাম। আল্লাহ আমার যদি একবার মন্ত্রী বানাই দিতেন। তো বানাইছে তো স্যার। এগুলার জবাবদিহিতা আপনাদেরকে দিতে হবে, করবে সিস্টেম, আপনাদেরকে ধরবে। তখন আবার আমরা আপনাদের পক্ষেই কথা বলতে হবে, কারণ আমাদের কাজটাই হচ্ছে যে মজলুম তার পক্ষে কথা বলা। আর সাদ্দামের পক্ষে কথা বললে যদি আমার নামে আরেকটা মামলা হয়, ভাই এগুলো শেষ করে আসছি 9 বছর হইলো আর কি মনে করলেন। তারপরেও নিজের ভিতরে থাকা মানবিকতার জায়গাটাকে নষ্ট করতে পারবো না। আমি এই মেয়েটার কান্না বাদ দেন, আমি যখন এই দৃশ্যটা দেখছি, আমার 3টা সন্তান আছে ভাই, আমি এটা ফিল করতে পারি। আপনি হয়তো বাপ নামের কলঙ্ক থাকে না, যে জন্ম দিলে বাপ হয় না,
পাগলিটাও তো বাপ হয়, পাগলিটা মা হয়, বাপ হয় না। এই পাগলির বাচ্চার বাপ পাওয়া যায় না। তোদের মতন কিছু নরপশু হয়তো আছে যারা কমেন্টে লিখোস, ঠিকই আছে। আওয়ামী লীগ জুলুম করছে অনেকেই, বিচার হইছে, হবে। অত্যাচার করছে, পানিশমেন্ট পাইছে, পাবে। কিন্তু এই ঘটনার পক্ষে সাফাই গাওয়া কোন মানুষের কাজ হইতে পারে না। আমি জানি না যে কি বইলা সাদ্দামরে আজকে সান্ত্বনা দেওয়া, হয়তো সাদ্দাম মুক্তি পেয়ে যাবে, দেখবেন বাংলাদেশ এটা হয়। এই জিনিসটা কি ফিরে আনা যাবে যেটা তার সাথে ঘটে গেছে? আল্লাহ সাদ্দামকে শোক সইবার ধৈর্য ধারণ করুক, আর তার বাচ্চা এবং স্ত্রীর মৃত্যুটা নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেশন হোক, আসলে কিভাবে মারা গেছে। ঢাকা ক্যান্টনমেন্টে একটা দরবার হলো, সেনা দরবার হলো, আবার একটা অফিসার্স অ্যাড্রেস হলো। সেই অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন, দরবারেও আলাপ হলো। তো এই দরবার এবং অফিসার্স অ্যাড্রেসে মোটামুটি ঢাকায় যারা ছিলেন তারা যোগ দিয়েছেন ফিজিক্যালি, আবার অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনেকে যোগ দিয়েছেন। তো এখানে কি আলাপ হলো? আগে একটা দরবার হলে বা অফিসার্স অ্যাড্রেস হলে আমরা খুব আগ্রহী হতাম, কি আলাপ হলো সেটা আবার ইনফরমেশন কালেক্ট করবার জন্য আমার কিছু পরিচিত লোক আছে, তাদের একটু আগেই অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতাম। তো এইবার আর কেউ কোনো আগ্রহ দেখায়নি, এবং আগ্রহটা মানে আপনারা হয়তো কোনো মিডিয়ায় পেয়েছেন কিনা, আই ডোন্ট নো, কোনো ইউটিউবারের কাছে শুনেছেন কিনা। তো এটা নিয়ে আবার আর্মির মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যে ওয়াকার চেয়েছিল এটা নিয়ে আলোচনা হোক। তো পরবর্তীতে সে তার পিআর টিমকে বলেছে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূল মাধ্যমে যেন একটু আলোচনা হয়। কিন্তু কি আলোচনা হবে? এইখানে উনি আলোচনা করেছিলেন বেসিক্যালি যে নির্বাচনটা যে হবে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয়, সেজন্য ভূমিকা রাখতে হবে। এটা ইনশিওর করতে হবে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। তো এইটা শুনে আমার এক সাংবাদিক বন্ধু বললেন, তাহলে তো এবার আর নির্বাচন সুষ্ঠু হইল না ভাই। আমি বললাম কেন? উনি তো বললেন সুষ্ঠু হবে, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ফিরে আসবে। বললো এটাই তো সমস্যা। জেনারেল ওয়াকার খান যখন যেটা বলেন ঘটনা তার উল্টো হয়। যেমন 5ই আগস্ট আপনাদের মনে আছে, তিনি সে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জান মালের দায়িত্ব আপনারা দেখছেন, সারা দেশ মবের হাতে জিম্মি হয়ে গেছে। মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব সন্ত্রাস, আর্মি কোথাও নাই। তিনি বললেন বিডিআর নিয়ে তদন্ত করা যাবে না, ফুল স্টপ। বিডিআর এর তদন্ত রিপোর্ট একটা মন গড়া রিপোর্ট দিয়ে দিল। তিনি আরো অনেক কিছু বলছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তিনি বলেন এক কথা, তিনি নিজেও জানেন যে হি ডাজন্ট মিন দ্যাট। সে নিজে এগুলো বলে আমাদের লাভ দেওয়ার জন্য। তার যে এই স্বভাব, তাকে যারা সেনাবাহিনীতে চেনে অনেকদিন ধরে, তার এই স্বভাবের কথা সবাই জানে। সে হলো নাটক করে, মানে আপনি যা শুনতে চান আপনাকে সেই কথাটা বলবে, কিন্তু ওর মনের মধ্যে এক কথা থাকে। প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। এই যে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের বলছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, ঠিক তখনই জামাতে ইসলাম কিন্তু ডক্টর ইউনূসকে গিয়ে বলেছে যে নির্বাচনী কেন্দ্রে তারা সেনাবাহিনীকে চায় না। কেন চায় না? আমি সহ আমরা অনেকেই বলেছি, এবং এটা প্রমাণও আছে যে জেনারেল ওয়াকার জামাতি, সে ছাত্র জীবনে শিবির করতো বলে শোনা যায়, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারে সে জামাতের পারপাস সার্ভ করছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে আজমি সাহারের, সে তার স্যার আজমি সাহারের খুবই ঘনিষ্ঠ। আজমি সাহারের কথা মতো এই আর্মিদের আইসিটিতে সে অ্যালাউ করলো। তো সব মিলিয়ে তার এই জামাতি অবস্থান, অথচ জামাতি ইসলাম আজকে ডক্টর ইউনূসকে গিয়ে বলছে যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে না থাকে। কেন এরকম হলো? জামাত কেন এই ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এইটা ইন্টারেস্টিং। এটা এই জামাতের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার একটা সূত্রের যোগাযোগ আছে। আমি মাঝে মধ্যেই বলেছি, আমি সেই সূত্রের মাধ্যমে কিছু খবর পাই। তো এই কারণে জামাতের কাছে সর্বশেষ যে খবর যে জেনারেল ওয়াকার পল্টি খেয়েছে। জেনারেল ওয়াকার কি পল্টি খেয়েছে? জেনারেল ওয়াকার এখন আর জামাতকে ক্ষমতায় নেবার ব্যাপারে আগ্রহী না। অথচ দেখেন, পাকিস্তান থেকে যতগুলো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছে, সবাই ওয়াকারকে বলে গেছে আসন্ন নির্বাচন যদি হয় তাহলে জামাতকে যেন ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করে, এবং সে কিন্তু কথাও দিয়েছে যে সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে।
কিন্তু সেই ওয়াকার হঠাৎ পোল্টি খেয়েছে। তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায়, এবং তারেক রহমানের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে মানে জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2027 পর্যন্ত জেনারেল ওয়াকারের যে রেগুলার টার্ম, সেই টার্ম পর্যন্ত সে সেনাপ্রধান থাকবে। এবং এটি জানার পর জামাত ইসলাম কিন্তু ক্ষুব্ধ হয়েছে, এবং তাদের একজন বললেন যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, অর্থাৎ শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন, এবং শেখ হাসিনার পারিবারিক আত্মীয় সে, এসব কিছুকে সে মানে পুরা চোখ উল্টায় দিছে এগুলো সত্ত্বেও। এবং যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, সে যে আমাদের সাথে করবে না সেটা আমরা সবসময় কেয়ারফুল ছিলাম। আমরা এর আগে তাকে মুনাফেকও বলেছি, এবং সে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা প্রমাণ করেছে। এমন কোন গোয়েন্দা সংস্থা নেই যারা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানোর ব্যাপারে আপত্তি তোলেনি। বিদেশি, দেশি সব গোয়েন্দা সংস্থা, ইভেন সেনাবাহিনীর ভেতর থেকেও যে গোয়েন্দা ইনফরমেশন, সেখানে শেখ হাসিনাকে বলা হয়েছিল জেনারেল ওয়াকারকে যেন সেনাপ্রধান না করা হয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন, এবং জেনারেল ওয়াকার 2 মাসও লাগেনি শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। এবার সে জামাতের সাথে পোল্টি খেয়েছে। এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন ফেসবুকে একটা, যে বর্তমান যে সেনাবাহিনীর সিজিএস ছিলেন এই 21 তারিখ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর পূর্ব মানে পিআরএল ছুটিতে গেছেন। তো সেখানে একজন সিএস হবে। তো শোনা গেল যে আর্ম ফোর্সেস এর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল, তিনি সিজিএস হবেন, এবং বর্তমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফজুর, তিনি পিএসও হবেন। কিন্তু এই যে এটা হবেন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলও চেয়েছিলেন যে কামরুল, লেফটেন্যান্ট জেনারেল কামরুল সিজিএস হোক, লেফটেন্যান্ট জেনারেল ফজুর পিএসও হোক। কিন্তু এটা শেষ মুহূর্তে ওয়াকার থামিয়ে দিয়েছেন। ওয়াকার বলেছেন ইলেকশনের আগে এই চেঞ্জটা হলে মানুষ কি বলবে, এখন দুনফুন বলেছে। কিন্তু মূল কথা হলো যে কামরুল সম্প্রতি একটু মানে তার পারিবারিকভাবে বিএনপি হলেও সে একটু জামাত ঘাসা হয়ে গিয়েছিল, পাকিস্তানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফয়জুরও তাই। তো কামরুল ফয়জুর যদি বেটার পজিশনে আসে তাহলে সেটা জামাতকে উপকৃত করবে, এই কারণে এটি ঠেকিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার। এবং এদের পরিবর্তে একটু অপেক্ষাকৃত জুনিয়র, যিনি বর্তমানে বিদেশে পোস্টেড মধ্যপ্রাচ্যে, তাকে এনে সিজিএস করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তো এই হলো আমাদের জেনারেল ওয়াকার খান। তিনি তার এই পোল্টি, এবং তিনি জামাতের সূত্রটাই বলল যে এই শেখ হাসিনা সরকারের যে পতনের জন্য সে নাকি প্রচুর টাকা খেয়েছে, এবং সে এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের কারণে সে যে কারোর সাথে চোখ উল্টায় দিতে পারে, যে কোনো সময় পোল্টি খাইতে পারে, এবং টাকা দিয়ে তাকে কেনা যায়। প্রিয় বন্ধুরা, যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকার খানের আপডেট, তাদের জন্য আজকের এই পর্বটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। ডক্টর ইউনূস জামাতকে ক্ষমতায় আনতে চাচ্ছে কিনা তা আমি জানি না, কিন্তু ওয়াশিংটনের পোস্ট যেটা প্রকাশিত হয়েছে তাতে আপনার কথার সাথে যথেষ্ট সন্দেহ আছে। আমি আগেও বলেছি, আবারও বলি, বাংলাদেশে যদি কখনো কোনো পরাশক্তি, সেটা যে পরাশক্তি হোক, যে কোনো পরাশক্তি, আমি বলেছি ওয়াকার এবং ইউনূস এবং কোনো পরাশক্তি জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে, বাংলাদেশে গৃহযুদ্ধ অনিবার্য। কেউ গৃহযুদ্ধ করবে কিনা জানি না, কিন্তু কেউ যুদ্ধ ঘোষণা করবে কিনা জানি না। আমি শেখ ফরিদ যুদ্ধ ঘোষণা করব, কারণ এই দেশে 30 লক্ষ মানুষের আত্মহতি, অগণিত নারী সম্ভ্রম এবং 30 লক্ষ মানুষের রক্তে দিয়ে কিনা আমার এই বাংলাদেশে জামাত ক্ষমতায় আসবে, আমরা বসে থেকে দেখবো আর এইরকম টকশোতে সে কথা বলবো, এটা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ কি করবে জানি না, সাধারণ মানুষের পক্ষ থেকে আমি যুদ্ধ ঘোষণা করব জামাত যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তাহলে আমি ফরিদ যদি একজন রাজনৈতিক ব্যক্তি না হয়ে, কোনো ক্ষমতার দলের অধিকারী না হয়ে, আমি যদি এটা বলে থাকি, তাহলে সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কেউ বসে থাকবে না, তারা যুদ্ধ ঘোষণা করবে জামাতের বিরুদ্ধে। এই দেশ জামাতের হাতে আমরা তুলে দিব না, তুলে দিতে দেবও না, প্রশ্নই আসে না। জামাত যদি মনে করে তারা ক্ষমতায় চলে আসতেছে কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাঁধে চড়ে, পাকিস্তানের কাঁধে চড়ে,
তুরস্কের কাঁধে চড়ে, ওয়াকারের কাঁধে চড়ে, ইউনূসের কাঁধে চড়ে, তাহলে আমি তাদের স্পষ্ট হয়ে বলে দিতে চাই, তোমরা তোমাদের উল্টা দিন গুনতে থাকো। আমরা এই দেশে নির্বাচনকে থোড়াই কেয়ার করি। আমরা বাংলাদেশে কোনোভাবেই ছলে বলে কৌশলে অথবা পরাশক্তিদের ছত্রছায়ায় মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, দেখতে দেব না। আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে যদি কখনো জামাত ক্ষমতায় তো আসবে না, যদি তাকে বসানো হয়, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করবো আমি শেখ ফরিদ। ধন্যবাদ। বছর পরে তার কথাটা হুবহু মিলে গেল যে জয় বাংলা স্লোগান দিলে মানুষকে পেটায়, জয় যদি বলে মুক্তিযোদ্ধার সন্তান, তাকে স্বয়ং আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য তাকে থাপড়ায়। আমরা কোনোদিন দেখি নাই যে গোলাম আজমকে থাপড়িয়েছে অথবা গোলাম আজমের পোলাকে থাপড়ানো হয়েছে, অথবা আমরা শুনি নাই নিজামী রাজাকার, দেইলা রাজাকার নিজামী আলবদরদের থাপড়ানো হয়েছে বা তার পুত্রদের। আমরা শুনি নাই কোনোদিন, অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর লোক তাকে থাপড়ায় নাই। এমনকি আওয়ামী লীগও তাকে থাপড়াইছে বলে আমরা জানি না। আমরা শুধু জেনেছিলাম মতিউর রহমান নিজামীকে তার পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছিল, স্যার আমরা কিছু দেখি নাই। কিন্তু এটা এখন নবম আশ্চর্য, যারা দেশটাকে জন্ম দিয়েছে, এই দেশের মুক্তিযোদ্ধাদের, বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে। আমরা সেটা চেয়ে চেয়ে দেখতেছি। বাংলাদেশের যারা সাধারণ মানুষ চুপচাপ আছেন, তারা ভাবতে পারতেছেন এটা সাধারণ ঘটনা। আপনারা এটাকে সাধারণ ঘটনা হিসেবে নেবেন না। এই হেনাবোট পর্যন্ত কিন্তু চলে আসছে। বাংলাদেশ থেকে কোনোদিন বঙ্গবন্ধুর ভাষণকে পাঠ্য বই থেকে অমিট করে দেওয়া হবে, এটা কে ভেবেছিল? এটা একজনই ভেবেছিলেন, তিনি হচ্ছেন ডক্টর হুমায়ুন আজাদ স্যার। ডক্টর হুমায়ুন আজাদের কথা যে সত্য হয়ে যাবে আমি বিশ্বাস করতে পারি না। অদ্ভুত ব্যাপার। হয়তোবা কয়দিন পরে তিনি যেটা বলেছেন যে একদিন মুক্তিযোদ্ধাদের তারা বিচার করবে প্রকাশ্যে, সেই দিনটা হয়তো সামনে আসতেছে, হয়তোবা। কিন্তু আমরা কি দেখলাম, যে যেভাবে হেনাবোট দিচ্ছে। আপনি হয়তো লেগেছেন ইউনূস কি আতঙ্কে? না, আমি তাকে মনে করি না ইউনূস আতঙ্কে। ইউনূস জানে যে সে হচ্ছে একটা প্রভু রাষ্ট্রদের দালাল, দালাল বললেও তাকে মর্যাদা হচ্ছে গোলাম। সে জানে প্রভুরা তাকে উদ্ধার করে নিয়ে যাবে, তাই তিনি আতঙ্ক আছেন, এটা আমি মনে করি না। আমি যেটা মনে করি, তিনি একটু চিন্তিত যে যদি বিএনপি তার ভাতিজা ক্ষমতায় আসে, তারেক রহমান, তাহলে তাকে বিপদে পড়তে হবে। এটা তিনি হয়তো মনে করতে পারেন, কিন্তু তিনি আতঙ্কিত নন। এই আতঙ্কিত না হওয়ার কারণ হলো তার ওভার কনফিডেন্ট। বাংলাদেশের জনগণ তাকে পেলে যে, তাকে কাছে পেলে যে পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে, এটা তিনি বুঝতে পারতেছেন না। তিনি ভাবতেছেন তার প্রভু রাষ্ট্রগুলো তাকে রক্ষা করে নিয়ে যাবে। কিন্তু আমরা জানি যে সেই প্রভু রাষ্ট্রটি আজ পর্যন্ত তার কোনো বন্ধুকে রক্ষা করেনি। কোনো কোনো ক্ষেত্রে সেই রাষ্ট্রটি তার বন্ধুদেরকে কখনো জ্বালিয়ে দিয়েছেন লাশ, কখনো তাদের ফাঁসি দিয়েছেন, আমরা দেখেছি। তবে আমাদের দুর্ভাগ্য যে আমরা এই মুহূর্তে দুঃখ, আওয়ামী লীগ কি ফিরছে আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগ তো ফিরতেই হবে। আওয়ামী লীগ ফিরছে আমি বলবো না, আওয়ামী লীগকে ফিরতে হবে, হবেই, তার স্বার্থে, তার দলের স্বার্থে। আওয়ামী লীগকে ফিরতে হবে তার কর্মীর স্বার্থে, আওয়ামী লীগকে ফিরতে হবে মুক্তিযুদ্ধের স্বার্থে, আওয়ামী লীগকে ফিরতে হবে জয় বাংলাকে আবার সামনে আনার জন্য ফিরতে হবে, আওয়ামী লীগকে ফিরতে হবে পাঠ্য বইয়ে আবার 7ই মার্চের ভাষণকে টিকিয়ে রাখতে, আওয়ামী লীগকে ফিরতে হবে বাংলাদেশে রাজাকার আলবদরদের ধূলিসাৎ করতে, তাদেরকে দেশ ছাড়া করতে, আওয়ামী লীগকে ফিরে আসতে। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে সাদ্দামের স্ত্রী, যাকে বলা হয়েছে আত্মহত্যা, যার 10 মাস নাকি 12 মাসের নাকি 7 মাসের শিশুকে মেরে ফেলা হয়েছে, বলা হয়েছে আত্মহত্যা করেছে। একটা শিশু তো আত্মহত্যা করতে পারে না, আর একটা মা তার 7 মাসের শিশুকে মেরে ফেলবে, এটাও আমার বিশ্বাসযোগ্য না। আমার ধারণা তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার শিশুকে মেরে ফেলা হয়েছে। আমরা ধরে নিলাম সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করেছে তার বাচ্চাকে মেরে। এর দায় কার? এই দায় আপনি এডিটরের, এই দায় আমি শেখ ফরিদের, এই দায় জিয়া করিম ভাইয়ের, এই দায় বাংলাদেশের তথাকথিত ইউনূস সরকার, এই দায় সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতাদের। আমি মনে করি আওয়ামী লীগ যদি ফিরতে চায় তাহলে তাকে ভয়ঙ্করভাবে ফিরতে হবে। এই সাদ্দামের জন্য ফিরতে হবে, এই সাদ্দামের সন্তানের জন্য ফিরতে হবে, দীপচন্দ্র দাসের জন্য ফিরতে হবে, কমরেড মঈনুদ্দিন খান বাদলের জন্য ফিরতে হবে, যে মাজার থেকে লাশটা পুড়ে ফেলে দিয়েছে একজন ব্যক্তি, তার লাশের জন্য ফিরতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগকে ফিরছে না, আওয়ামী লীগকে ফিরতে হবে। আওয়ামী লীগকে না ফেরার কোনো বিকল্প নেই, কারণ আওয়ামী লীগকে এই জন্য ফিরতে হবে যে বাংলাদেশের অর্থনীতি এখন ধ্বংসের মধ্যে। আওয়ামী লীগকে এই জন্য ফিরতে হবে যে এই বাংলাদেশটা এখন প্রকারান্তরে পাকিস্তানের দখলে চলে গেছে। ভারতের একটা ইউটিউব চ্যানেলের একজন বলেছে তার লাইভে এসে, আমরা জানতাম না যে ভারতের ইউটিউব গুলো এত সোচ্চার বাংলাদেশ নিয়ে। সেখানে লিখেছে, সেখানে সে বলেছে কি যেন এহসান নাকি কি যেন নাম দেখলাম, আমি দুঃখিত, নামটা আমি স্পষ্ট বলে দিই, নইলে আবার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তিনি বলেছেন যে পাকিস্তান, আমরা তো জানি পাকিস্তান, এটা আমিও বলেছি যে পাকিস্তান আইএসআই এটা দখল করেছে। তিনি উল্টো বলেছেন
কিভাবে বলেছেন আপনাদের শোনাই, আপনারা অবাক হয়ে যাবেন তিনি কি বলেছেন। আমি অবাক হয়ে গেছি। তিনি বলেছেন যে, আমি নামটা বলি, কি বলেছে সেটা তো আমার জানাই আছে, আমি তার চ্যানেলটা হঠাৎ করে দেখেছি। তিনি বলেছেন যে, তার নামটা বলে দিই তা নাহলে অন্যায় হবে। তার নাম হচ্ছে মেহসান আইএএস মেহেসান আইএএস ইউটিউব চ্যানেল থেকে বলেছে যে বাংলাদেশকে দখল করেছে আমেরিকা, নাম ধরে বলেছে। আমেরিকা তাকে তুলে দিয়েছে পাকিস্তানকে। আমি অবাক হয়ে গেলাম তার রিসার্চ দেখে। আবার বলছি যে আমেরিকা বাংলাদেশকে দখল করেছে, এই দখল করে সেটা পাকিস্তান হাতে তুলে দিয়েছে।